আজকে 17 ফেব্রুয়ারি 2025। আজকে আমরা কুম্ভ মেলায় যাচ্ছি। যাওয়াটা ঠিক ছিল না, মনে ইচ্ছা ছিল। ইচ্ছার কথাটা আমি আমার ছোট মামা ছোট মামিকে জানিয়েছিলাম। দুদিন পরে তারাও রাজি হয়ে যায় যাওয়ার জন্য। তারাও সঙ্গী পায়, আমারও সঙ্গী হয়ে যায়। আমাদের বাড়ি থেকে দুজন আর মামা মামি দুজন, আমরা চারজন মিলে হাওড়া স্টেশন থেকে রওনা হই। আমরা বন্দে ভারতে করে যাই গয়া অবধি, কারণ সরাসরি আমরা টিকিট পাইনি প্রয়াগরাজে যাওয়ার। সেই জন্য হাওড়া থেকে গয়ার টিকিটই কাটা হয়েছিল। আমি যানবাহনে চড়তে খুব ভয় পাই, কারণ আমার কোনো কিছুতে 4 চাকা গাড়ি বলো, ট্রেন বলো, যাই বলো, আমার একটু বমি বমি পায় বা টেনশন হয় বা কিছু হয়। কিন্তু বন্দে ভারতে চড়ে আমার এমন অভিজ্ঞতা হয়েছে, মানে অদ্ভুত অভিজ্ঞতা। যখন চললাম বন্দে ভারতে এবং ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে খুব ভালো কোয়ালিটির চা এবং কুকিজ দিয়ে গেল। আমরা তো তাই দেখে খুব মজা পেলাম এবং খুব আনন্দ করে সেগুলো বানাতে শুরু করলাম এবং খেতে শুরু করে দিলাম। আমরা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি, ভীষণ সুন্দর দৃশ্য। এর ঠিক আধ ঘন্টা পরে আমাদের জলখাবার দিয়ে গেল এবং সেটাও ভীষণ সুন্দর এবং ভীষণ কোয়ালিটি ভালো। আমরা তো তাই নিয়েও আবার ব্যস্ত হয়ে গেলাম। আমরা 1 ঘন্টা বাইরের দৃশ্য দেখছি এবং জলখাবার খাচ্ছি, বানাচ্ছি, করতে করতে মজা করতে করতে আমাদের অনেকটা পথ চলে গেলাম। পরবর্তী স্টেশন কোদারমা। প্রতি 3 বছর অন্তর কুম্ভ মেলা আসে, আর প্রতি 6 বছর অন্তর অর্ধ কুম্ভ মেলা, প্রতি 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ মেলা, 144 বছর অন্তর মহাকুম্ভ মেলা আসে। সেই জন্য এবার 144 বছর পরে এই কুম্ভ মেলাটা আসছে বলে আমার ভীষণ ইচ্ছা ছিল এখানে যাওয়ার, এবং ঠাকুরের কৃপায় কী করে যেন সেটা সম্ভব হয়ে গেল। এখনও জানি না, পৌঁছায়নি, একটু টেনশন এখনও কাজ করছে। সেটা ভাবতে ভাবতেই আমাদের লাঞ্চের খাবারও চলে এলো। লাঞ্চে ছিল ভাত, সবজি, ডাল, রুটি, দই, গোলাপ জামুন, এবং এগুলোরও ভীষণ কোয়ালিটি ভালো ছিল। আমরা এই আনন্দে কি করে যেন 6 ঘন্টা পার হয়ে গেলাম এবং নির্দিষ্ট গন্তব্যে প্রায় পৌঁছেই গেলাম। আমরা অবশেষে গয়ায় এসে পৌঁছালাম ঠিক টাইম মতনই। আগের থেকেই আমাদের গাড়ি বুকিং ছিল, কিন্তু গয়া স্টেশনে নেমে দেখি গাড়িটা আসেনি। আমরা 2 ঘন্টা দাঁড়িয়ে থাকলাম। 2 ঘন্টা পরে ড্রাইভার এসে আমাদের নিয়ে গেল গাড়ির কাছে। আমরা খুব আনন্দ করে একটা নতুন শহর দেখতে দেখতে যাচ্ছি। এরপরে গাড়ি আমাদের শ্রী বিষ্ণুপদ মন্দিরে এনে দাঁড় করালো। আমরা তো খুব আনন্দ করে ওখানে ছবি তুলব বলে ফোনটা নিয়ে যেতে চাইলাম, কিন্তু দরজার সামনে আমাদের ফোনটা আটকে দিল। ওখানে ফোন নিয়ে ঢোকা বারণ। আমরা ফোনটা জমা রেখে পুরো মন্দিরটা ঘুরে এলাম। এত সুন্দর মন্দির, ভীষণ ভালো লেগেছে, ভীষণ শান্ত মন্দির। এখানেই গয়ায় সবাই পিণ্ড দিতে যায়। এর পাশ দিয়ে ফল্গু নদী বয়ে চলেছে। আমরা সেখানেও গেলাম, খুব ভালো লাগলো আমাদের সেখানে। আমরা যখন ওখান থেকে বেরোলাম, ড্রাইভার তেল ভরার জন্য একটা পেট্রোল পাম্পে এসে দাঁড় করালো। কি একটা গন্ডগোলের জন্য 2 ঘন্টা লেট হয়ে গেল ওখানে। আমাদের অনেক দেরি হয়ে গেল। আমরা এরপরে বৌদ্ধগয়া গেলাম। একটা 80 ফুট বৌদ্ধ মূর্তি টেম্পেলে গেলাম, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। আমরা বাইরে থেকেই তার ছবি তুললাম এবং তারপরে আমরা আর একটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানেও আমাদের মোবাইল ফোনটা জমা নিয়ে নিল। আমরা মোবাইল ছাড়াই সেখানে ঢুকলাম বলে আমরা কোনো ফটো তুলতে পারিনি। শুধু ঘুরে আমরা গাড়িতে উঠে বসলাম।
এরপর আমরা বেনারসের উদ্দেশ্যে রওনা দিলাম। সারা রাত গাড়িতে করে এসে আমরা সকাল 8টা নাগাদ বেনারসে এসে পৌঁছালাম, কিন্তু এখানে নির্দিষ্ট জায়গায় গাড়ি আটকে দিল। বারাণসী শহরে বাইরের কোনো গাড়ি ঢোকানো হচ্ছে না, সেই জন্য আমরা শহর থেকে অনেক দূরে দাঁড়িয়ে থাকলাম। অন্য একটা টোটো গাড়িতে করে আমরা শহরের মধ্যে পৌঁছালাম। সেখানেও কোনো হোটেল খুঁজে পেলাম না। ওখানকার স্থানীয় বাসিন্দারা তাদের ঘর ভাড়া দিচ্ছে, আমাদের কাছে কিছু টাকা নিয়ে তাদের একটা ঘর ছেড়ে দিল। আমরা খুব ভালো করে ওখানে স্নান করে আমরা ঠাকুর দেখতে বেরোলাম, কিন্তু এমনই ভাগ্য সেখানেও কোনো মোবাইল নিয়ে ঢোকা বারণ, সেই জন্য আমরা সেই ঘরটার মধ্যেই মোবাইলগুলো রেখে গেলাম, ওই জন্য কোনো ফটো তুলতে পারিনি। আমরা দুপুর 12টার সময় ওখানে লাইন দিলাম, ঠাকুরের কাছে পৌঁছালাম রাত 9টার সময়, এবং সেখানেও এত ভিড় যে ভালো করে ঠাকুরও দেখতে পারিনি। ভীষণ মন খারাপ নিয়েই আমরা, খিদে পেয়েছিল, একটা ছোট হোটেলে আমরা খেয়ে নিলাম। সেই ভাড়া বাড়িটায় রাত কাটিয়ে আমরা সকাল 9টার সময় আমরা বেরিয়ে পড়লাম বিন্ধ্যাচল মাতার মন্দিরের উদ্দেশ্যে, এবং ঠিক টাইম মতন আমরা পৌঁছেও গেলাম। পুজোর কিছু উপকরণ কিনে আমরা সেখানে লাইন দিলাম, এবং 1 ঘন্টার মধ্যে আমরা মাতাকে দর্শন করে আবার আনন্দ করে বেরিয়েও আসলাম। মধ্যেই একটা হোটেল ছিল, সেখানে আমরা খেয়ে নিয়ে প্রয়াগরাজের উদ্দেশ্যে রওনা হলাম। রাত্রি 12টার সময় আমরা অ্যারেল ঘাটে এসে গাড়িটাকে একটা পার্কিংয়ে দাঁড় করালাম। এরপর রাত 1টা নাগাদ তৈরি হয়ে ত্রিবেণী সঙ্গমে স্নানের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের গাড়ি পার্কিং থেকে যেখানে স্নানের জায়গা দূরত্ব 6 কিলোমিটার মতন। আমরা গাড়ি পার্কিংয়ের জায়গাটা থেকে হাঁটতে শুরু করে দিলাম। 1 কিলোমিটার পরে দুজন বাইক চালক আমাদের কাছে এসে বলল যে আমাদের পৌঁছে দেবে, মাথা পিছু 150 টাকা করে নেবে। আমরা রাজি হয়ে গেলাম। আমরা 4 জন মিলে দুটো বাইকে করে 28 নম্বর পন্টন ব্রিজ দিয়ে আমরা কিছুটা দূর এগিয়ে গেলাম। বাইক আমাদের যেখানে নামিয়ে দিল সেখান থেকেও আমরা 1.5 কিলোমিটার হেঁটে আমরা স্নান যেখানে করব সেখানে সকাল 3টে নাগাদ পৌঁছে গেলাম। এরপরে আমরা জায়গাটা ঘুরে ঘুরে দেখলাম, খুব ভালো লাগলো। তারপরে আমরা 4টে নাগাদ প্রথমে মামা স্নান করে উঠলো, তারপর আমরা স্নান করে উঠলাম। ওখান থেকে ফিরে এসে আমরা সকাল 6টা নাগাদ অযোধ্যার দিকে গাড়ি নিয়ে রওনা দিলাম, কিন্তু অযোধ্যায় এত লোক হয়ে গেছে, অর্ধেক রাস্তায় আমাদের গাড়ি আটকে দিল। আমরা সারা দিন সেই গাড়ির মধ্যেই বসে কাটিয়ে দিলাম, কোনো খাওয়া দাওয়া নেই, কিছু নেই। তারপর ঠিক রাত 9টা নাগাদ আমাদের গাড়ি ছাড়লো। আমরা একটা হোটেলে গিয়ে কিছু খেয়ে নিলাম। নেওয়ার পরে আমরা ঘর খুঁজতে লাগলাম, একটা ছোট ঘরও পেয়ে গেলাম। আমরা সেখানে রাতটা কাটিয়ে দিয়ে সকালবেলায় তৈরি হয়ে রাম মন্দির দেখার জন্য বেরিয়ে পড়লাম। কিছুটা হাঁটার পরে আমরা খুব ভালো একটা খাবারের দোকান খুঁজে পেলাম। আমরা সেখানে আলুর পরোটা, ছোলা বাটুরা, ধোকলা, রাবড়ি অনেক কিছু খেয়ে নিলাম, ভীষণ ভালো লাগলো। এতদিন আমরা রাস্তায় শুধু ভাতের থালি পেয়েছি, আর কিছুই পাইনি। এই অযোধ্যায় এসে আমরা 2 জায়গায় খুব ভালো ভালো খাবার পেলাম, সেজন্য আমরা খুব ভালো করে পেট ভরে খেয়ে নিলাম। এরপরে আমরা রাম মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম।
এরপরে অনেকটা হাঁটার পরে রাস্তা দুদিকে ভাগ হয়ে গেল, একদিকে হনুমানগুড়ি আর একদিকে রাম মন্দির। প্রথমে ভাবলাম হনুমানগুড়ি দেখে নেই, কিন্তু পরে মনে হলো রাম মন্দিরটা নতুন হয়েছে, আমরা প্রথমে রাম মন্দিরই দেখে নেই। সেই জন্য রাম মন্দিরের উদ্দেশ্যেই আমরা রওনা দিলাম। অনেকটা হাঁটার পরে আমরা রাম মন্দিরে এসে পৌঁছালাম। এখানে বয়স্ক মানুষের জন্য হুইল চেয়ারেরও ব্যবস্থা আছে, তারা কিছু টাকা দিয়ে হুইল চেয়ারে করে সরাসরি মন্দিরে পৌঁছে যেতে পারে। কিছুটা লাইন দিয়ে যাওয়ার পরে আমরা জুতোটা একটা জায়গায় রাখলাম, তারপরে আবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা লাইনে ধাক্কা খেতে খেতে এগোতে থাকলাম। এরপরে আমাদের এবং আমাদের ব্যাগগুলোকে স্ক্যান করে মন্দিরের মধ্যে ঢুকতে দিল। দেখো কি ভীষণ সুন্দর ব্যবস্থা। এখানে যে গ্রিলের মধ্যে দিয়ে যে লাইন দিয়েছে, কারো যদি পা ব্যথা করে বা হাঁপিয়ে যায় একটু বসে নিতেও পারবে। আশেপাশে ঘুরে যা বুঝলাম তাতে মনে হলো মন্দিরটা এখনো কমপ্লিট হয়নি, এখনো হতে হতে প্রায় 5 বছর লাগবে। চারিদিকে তৈরি হচ্ছে মন্দিরের বাদবাকি অংশগুলো।
এই মন্দির থেকে বেরিয়ে দেখো আমরা একটা রেস্ট রুমে এসে পৌঁছালাম। এটা মন্দিরেরই রেস্ট রুম। কিছুটা রেস্ট নিয়ে আবার আমরা বেরিয়ে পড়লাম। এরপরে আমরা হনুমানগুড়ির দিকে রওনা দিলাম, কিন্তু রাস্তায় এত ভিড়, এত লাইন, এমন ঘুরিয়ে সেখানে পাঠানো হচ্ছে যে সেখানে গেলে আমরা পরের দিনের জন্য যে টিকিট কাটা রয়েছে সেখানে পৌঁছাতে আমাদের দেরি হয়ে যেত। সেজন্য আমরা ওখানে আর গেলাম না। আমরা সেখান থেকে একটা টোটো গাড়ি ভাড়া করে আমরা হোটেলে এসে পৌঁছালাম। হোটেলে 1 ঘন্টা রেস্ট নিয়ে কিছু খেয়ে আমরা আবার গয়ার দিকে রওনা দিলাম, যেখানে আমাদের ট্রেনের টিকিট কাটা রয়েছে। আমরা নির্দিষ্ট সময়ের 3 ঘন্টা আগে এসে পৌঁছালাম। ভাবলাম আগের দিন দেরি হওয়ার জন্য যে মন্দিরগুলো বন্ধ হয়ে গেছিলো, আমাদের দেখা হয়নি, সেই বুদ্ধ গয়ায় সেই মন্দিরগুলো আমরা দেখে নিই। সেই 80 ফুটের বৌদ্ধ মন্দির আমরা দেখে নিলাম। এর চারপাশ দিয়েও অনেক মন্দির ছিল, সেগুলো আমরা দেখে নিলাম।
ভোগ দেওয়া শুরু হয়ে যাবে। सब लोग गाड़ी छड़ी बस আমরা খুব ভালো একটা খাবার হোটেলে সাউথ ইন্ডিয়ান খাবার খেয়ে নিলাম। এরপরে আমরা বন্দে ভারতে উঠে বসলাম। রাত 9টায় আমরা হাওড়া স্টেশনে ফিরে এলাম এবং সেখান থেকে আমরা আমাদের বাড়িতে চলে এলাম।